প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েবসাইট অথেন্টিকেশনের এই ভিডিও টিউটোরিয়ালে। গত কয়েকটি লেকচার ভিডিও টিউটোরিয়াল ধরে আমি আপনাদের ওয়েবসাইট অথেন্টিকেশন সম্পর্কে ধারণা দিচ্ছি। শুরুতেই আমি একেবারে লোয়ার লেভেলের অথেন্টিকেশন সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম, যেখানে আমি ডেটাবেজে ইউজারের ডেটার উপর ম্যাচ করে অথেন্টিকেশন কীভাবে করতে হয় সেই প্রসঙ্গে ধারণা দিয়েছিলাম। দেন আরেকটু উপরের লেভেলের অথেন্টিকেশন সম্পর্কে ধারণা দিয়েছি, যেটা ছিল ডেটাবেজের ডেটাকে এনক্রিপ্ট করা। তো এনক্রিপশনের বেলায় আমরা মঙ্গুজ এনক্রিপশন ব্যবহার করেছিলাম। তো সেই জায়গায় একটি এনক্রিপশন কি ব্যবহার করে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন অর্থাৎ পাসওয়ার্ডকে যেমন আমরা কি করতে পেরেছিলাম, এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে পেরেছিলাম। তো সেই ভিডিও টিউটোরিয়ালে আমি বলেছিলাম যদি কোনো কারণে হ্যাকার্স সেই এনক্রিপ্ট কিটা অ্যাক্সেস করতে পারে, তাহলে খুব সহজেই আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন যেমন পাসওয়ার্ডকে সে ডিক্রিপ্টও করতে পারবে। তো সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন বা কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো সে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তাই আমরা এমন একটা প্রসিজিওর খুঁজতেছিলাম যেখানে আসলে সেই এনক্রিপশন কি এর প্রয়োজন হবে না। যদি এনক্রিপশন কি নাই থাকে তাহলে ইউজার আমাদের যে পাসওয়ার্ডটা থাকবে এনক্রিপ্টেড পাসওয়ার্ড, সেটাকে সে কী করতে পারবে না, সে প্লেন টেক্সট বা ডিক্রিপ্ট করতে পারবে না। তো সেই জন্য আমরা যে প্রসিজিওরটা এই ভিডিও টিউটোরিয়ালে দেখব সেটা হচ্ছে হ্যাশিং ফাংশন। তো এই হ্যাশিং ফাংশনে আসলে কোনো এনক্রিপশন কি এর প্রয়োজন হয় না। তো তার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি যে ওয়েবসাইটে গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করছিলাম। তো এখানে আমরা কি করেছিলাম, HMC এর মাধ্যমে আমাদের যে মঙ্গুজ এনক্রিপ্ট প্যাকেজ সে কী করেছিল, এনক্রিপ্ট করেছিল এই প্যাকেজটা, এখানে এই প্রসিজিওরটা। তো সেখানে কি প্রয়োজন হয়েছিল, বাট এবার যদি আমরা এখানে লক্ষ্য রাখবেন, আমি যদি হ্যাশ ফাংশন দেখাই, হ্যাশ ফাংশনে কিন্তু কোনো এখানে আপনারা কোনো কি দেখতে পাচ্ছেন না। তো এই জন্য আসলে এটা আরও মোর সিকিউর বলা যায় আমাদের মঙ্গুজ এনক্রিপশন বা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে এনক্রিপশন থেকে এটা মোর সিকিউর এনক্রিপশন প্রসিজিওর হবে। হ্যাশ ফাংশন কী করে, একটা অ্যালগোরিদম ব্যবহার করে আমরা যে পাসওয়ার্ডটা দেব সেটাকে এনক্রিপ্ট করবে এবং সেটাকে ডিক্রিপ্ট করবে। তো চলুন আমরা শুরু করে দিই। এই ক্ষেত্রে আমরা যে প্যাকেজটা ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে MD5। লক্ষ্য রাখবেন এটা খুবই পপুলার প্যাকেজ। এখানে দেখতে পাচ্ছেন উইকলি ডাউনলোডের সংখ্যাটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একটি পপুলার প্যাকেজ। তো চলুন আমরা কাজ শুরু করে দেব। সেই জন্য আমি আমার ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি যে কাজগুলো করেছিলাম মডেলসে, সেই মডেলসের কাজগুলো আমি সরিয়ে নিচ্ছি। এইখানে আমি আর মঙ্গুজ এনক্রিপ্ট ব্যবহার করব না। দেন এইখানে এনক্রিপশন কি এরও প্রয়োজন নেই, এগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। সো ফার সো গুড, যেরকম ছিল সেরকম করে নিলাম। এবার চলুন কাজ শুরু করি app.js এ। এখানে হ্যাশিং পাসওয়ার্ড লিখে রেখেছি, কারণ এই অ্যালগোরিদমটা এবার এই প্রসিজিওরটা ব্যবহার করব। তো এই কাজটা খুবই সহজ, আসলে মাত্র কয়েকটি স্টেপ। প্রথম স্টেপ, আমি জাস্ট কী করব, MD5 এই প্যাকেজটাকে ইনস্টল করব। দেন ইউজারকে যখন সেভ করব, পাসওয়ার্ডকে আমরা যখন সেভ করব, সেই পাসওয়ার্ডটা আমরা MD5 ফাংশনের মধ্যে পাস করে দেব। তো চলুন কাজ শুরু করি। আমি এখান থেকে npm ইনস্টল এই প্যাকেজটা ইনস্টল করি, MD5 প্যাকেজটাকে। তো ইনস্টল এখানে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ইনস্টলেশন যদি ঠিকঠাক মতো হয়ে যায় এই জায়গায় চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা কাজ শুরু করতে পারি। প্রথম কাজ হচ্ছে এটাকে ইম্পোর্ট করা। তো চলুন সেই কাজটা করে নিই। MD5 অ্যান্ড দেন এখানে রিকোয়ার করব MD5। তো এখানে কিভাবে আসলে যে এনক্রিপশনটা হয় সেটা আমরা দেখি। এখানে কনসোল লগের মধ্যে আমরা যে কাজটা করি, MD5 এর মধ্যে এটি স্ট্রিং পাস করে দিই। সেই স্ট্রিংটা হচ্ছে মেসেজ। তো এবার কি হবে, এখানে লক্ষ্য রাখবেন এই মেসেজের জন্য সে কী করেছে, সেটাকে এনক্রিপ্ট করে এই মেসেজ যে স্ট্রিংটা সেটাকে এনক্রিপ্ট করে এরকম দিয়েছে আমাদের। ফাইন। তো এই যে এনক্রিপশন, এই যে কিটা, এটা এই এনক্রিপশন এই ভ্যালুটা দেখে ডেফিনেটলি আমরা বুঝতে পারবো না যে পাসওয়ার্ডটা ছিল মেসেজ, ডেফিনেটলি, তাই না? তো চলুন আমরা কাজ শুরু করে দিই, যেহেতু বুঝতে পেরেছি এটা কিভাবে কাজ করে। তো ইউজারকে যখনই আমরা রেজিস্টার করছি, সেটা কোন জায়গায়, এই যে রেজিস্টার যখন করছি তার পাসওয়ার্ডটা ডেফিনেটলি আমরা নিয়েছিলাম, তাই না? তো পাসওয়ার্ড এবং এখানে ইমেল নিয়েছিলাম। তো সেই কাজটা এখানে আমি ভেঙে ভেঙে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা কি কি নিয়েছিলাম, ইমেল নিয়েছিলাম অ্যান্ড দেন পাসওয়ার্ড নিয়েছিলাম। ফাইন। এবং সেটা কোথায় থেকে নিয়েছিলাম, আমরা request.body থেকে নিয়েছিলাম। চাইলে এখানে এরকম ভেঙে নিতে পারি, অথবা ডিরেক্টলি আমি এই ইউজার ফাংশনের মধ্যে এইখানের মধ্যে স্কিমার যেটা তৈরি করেছিলাম তার মধ্যে এখানে কাজটা করতে পারি। আমরা কি কি নেব, ইমেল নেব ইউজারের কাছ থেকে, request.body.email অ্যান্ড দেন পাসওয়ার্ডটাকে যেহেতু আমার এখানে কি করতে হবে, MD5 ফাংশনের মধ্যে পাস করতে হবে, সেই জন্য পাসওয়ার্ডটাকে এখানে দিচ্ছি MD5 এর মধ্যে।
কোন পাসওয়ার্ডটাকে যেটা ইউজার দেবে, অর্থাৎ request.body থেকে যে পাসওয়ার্ডটা আমরা পাবো রেজিস্ট্রেশনের সময়, তখনই তাকে এখানে কি করে নিচ্ছি, আমি এনক্রিপ্ট করে নিচ্ছি। দ্যাটস ইট, এতটুকু কাজ, আর কোনো কিছুই আমাদের করার প্রয়োজন নেই। তো এবার চলুন আসলে দেখি এটা কাজ করছে কিনা। তো সেই জন্য আমাদের পূর্ব পরিচিত বরাবরের মতো থান্ডার ক্লায়েন্ট ব্যবহার করব। তবে তার আগে আমাদের ডেটাবেজের সিচুয়েশনটা কি সেটা একটু চেক করে নিই। বর্তমানে এখানে 2টি ডেটা রয়েছে। আমি এখান থেকে যেটা করব, আমি যেগুলো আছে সেগুলো থাকুক, সমস্যা নেই, নতুন একটা ইউজার আমি ক্রিয়েট করে নেই। তো সেই জন্য থান্ডার ক্লায়েন্টে চলে আসলাম। আমি এখানে রেজিস্টারের অপশনে যাব। সো এখান থেকে রেজিস্টারটা সিলেক্ট করে নিলাম। নেম আমি যে কোনো কিছু দিতে পারি। এবার আমি দিচ্ছি সাপোজ russell@gmail.com এবং সেন্ড দিচ্ছি। দেখতে পাচ্ছেন 201 ক্রিয়েটেড, অর্থাৎ এটা ক্রিয়েট করা হয়েছে। এবং পাসওয়ার্ড যেটা দেখাচ্ছে এখানে ডেফিনেটলি হিউম্যান রিডেবল না, কারণ আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম node1234, সেটাকে কনভার্ট করে সেই রকম পাসওয়ার্ডে কনভার্ট করে নিয়েছে। ফাইন, তো চলুন আমরা ডেটাবেজে চেক করে নিই আমাদের নতুন ইউজার এখানে অ্যাড করা হয়ে গেল কিনা সেটা আমরা চেক করে নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি এবার 3জন ইউজার রয়েছে, ডেফিনেটলি এটা ক্রিয়েট করা হয়েছে। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করা হয়েছে, এবং এটা মোর সিকিউর ফর শিওর। এখানে আমাদের কোনো এনক্রিপশন কি নেই যে কি এর সাহায্যে আমরা চাইলেই প্লেন টেক্সটে কনভার্ট করতে পারবো। তো এই প্রসিজিওরটা তো দেখলেন। এবার এই প্রসিজিওর ডাউন সাইডটা কি সেটা আমি আলোচনা করি। তবে তার আগে লগ ইন হচ্ছে কিনা সেটাও আমরা চেক করে নিতে পারি। আমি এখানে লগ ইনে যাচ্ছি এবং এখানে রাসেল দিচ্ছি, russell@gmail.com দিয়েছিলাম। দেন সেন্ডে দিচ্ছি। এখানে 404 নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমরা এক্সাক্ট পাসওয়ার্ড দিইনি। এবার এক্সাক্ট পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছে এখানে নট ভ্যালিড ইউজার। তো কেন এরকম হচ্ছে আমরা চেক করে নিতে পারি। তো আমরা খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট মিস করেছি, সেটা হচ্ছে যখন আমরা ইউজারকে রেজিস্টার করেছি তখন তার পাসওয়ার্ডকে কি করেছিলাম, MD5 এর সাহায্যে এনক্রিপ্টেড করে ডেটাবেজে স্টোর করেছিলাম। তো এবার যখন ইউজার লগ ইন করবে, সে এক্স্যাক্টলি সেম পাসওয়ার্ড যখন দিবে, সেটাকে আবারও MD5 এর সাহায্যে এনক্রিপ্টেড করতে হবে, কারণ এনক্রিপ্টেড করার পরেই সেই এনক্রিপ্টেড পাসওয়ার্ডটাই আমরা ডেটাবেজে ম্যাচ করার চেষ্টা করব, অলরেডি যেটা এনক্রিপ্টেড করা ছিল। তো সেই জন্য আমাদের কাজ হচ্ছে এবার এই লগ ইনের পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করা, এবং এক্স্যাক্টলি সেম প্রসিজিওর MD5 আবারও এখানে আমরা ব্যবহার করব। তো সেই জন্য আমি যে কাজটা করব, এই যে লগ ইনের এখানে চলে এসেছি, লগ ইনের যে কাজটা করেছিলাম সেই জায়গায়, এবং এইখানে আমি যে কাজটা করি, ইমেলকে আলাদাভাবে যেহেতু আমি এখানে নিয়েছি request.body.email এখান থেকে আলাদা করে নিচ্ছি, এবং সেটা আমি ইমেল নামক ভেরিয়েবলে রেখেছিলাম, সেটাকে এবার এইখানের মধ্যে দিয়ে দিলাম। অ্যান্ড request.body.password, এই জায়গায় পাসওয়ার্ড যেটা রয়েছে সেই পাসওয়ার্ডকে আমি নিচ্ছি এবং সেটা পাসওয়ার্ড নামক একটি ভেরিয়েবলে রেখে দিচ্ছি, পাসওয়ার্ড। এবার আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা যে কাজটা করব, এবার রিকোয়েস্ট বডিতে যে পাসওয়ার্ডটা ইউজার দেবে সেটাকে আবারও এখানে MD5 এর সাহায্যে আমাদের ডিক্রিপ্ট করার কাজ করতে হবে। দেন সে চেক করতে পারবে ডাটাবেজের সাহায্যে যে এখানে এনক্রিপশন করার পর যে দুইটা ম্যাচ হচ্ছে কিনা। তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। যখনই আমরা ইউজারকে রেজিস্ট্রেশন করছি কিংবা লগ ইন করছি, যে পাসওয়ার্ডটা দেবো সেটাকে আসলে সে কী করছে, হ্যাশিং ফাংশনের সাহায্যে সে এনক্রিপ্ট করে দুইটা এনক্রিপশন কি ম্যাচ করার চেষ্টা করছে, সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এইখানে। ওকে, এবার চলুন আমরা চেক করে নিই। আশা করি এবার ঠিকঠাক মতো কাজ করবে। আমরা যদি লগ ইন করি, এখানে দেখতে পাচ্ছেন 200 ওকে দেখাচ্ছে। তাহলে MD5 এর এই বিষয়টা ডেফিনেটলি বুঝতে পেরেছেন। তো এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা কি আমি বলতে চাচ্ছি যে আমরা যতবারই এখানে লক্ষ্য রাখবেন, আমি এখানে সেভ করব, আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই জিনিসটা, সেম পাসওয়ার্ডের জন্য বারবারই কিন্তু সেম এইখানে এনক্রিপশন কি সে জেনারেট করবে। তো এতে করে কি হয়, হ্যাকাররা একটি হ্যাশিং টেবিল তৈরি করতে পারে, যেখানে সিমিলার পাসওয়ার্ডের জন্য বারবার কি হয়, সিমিলার হ্যাশিং কি যেহেতু তৈরি হয়, সে সেই সিমিলারিটি থেকে কি করতে পারে, হ্যাশিং টেবিল তৈরি করে আমাদের এই পাসওয়ার্ডগুলোকে সে ডিক্রিপ্ট করতে পারে। তো এই প্রসিজিওর ডেফিনেটলি ততটা সিকিউর না যতটা সিকিউর আমরা মনে করছি। তো তার চেয়েও আরও হায়ার লেভেলের কীভাবে সিকিউর করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা যেখানে সল্টিং সম্পর্কে জানবো, সল্টিং এবং হ্যাশিং দুইটা একসাথে কীভাবে করতে হয় সে প্রসঙ্গে আমি আপনাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ধারণা দেব। তো এখানে ইম্পর্টেন্ট যে কথাটা বলেছি, আশা করি সেটা এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন, যে সিমিলার কাইন্ড অফ ইউজার নেম বা ইমেলের জন্য আমরা যদি এখানে হ্যাশিং ফাংশনের সাহায্য নেই, সে কী করবে, বারবার সিমিলার টাইপের এখানে এনক্রিপশন কি জেনারেট করবে। আমরা যদি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড যে কোনো কিছুর জন্য যদি সেটা আইডেন্টিক্যাল হয়, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমি মেসেজ বারবার যদি এখানে যতবারই আমি এটা সেভ করি না কেন, এক্স্যাক্টলি সেম এখানে কি জেনারেট করতেছে, এনক্রিপশন জেনারেট করতেছে, দেখতে পাচ্ছেন এনক্রিপ্টেড ভ্যালু জেনারেট করছে।
তো কেউ যদি সিমিলার টাইপের পাসওয়ার্ড ইউজ করে আমার মতো node1234 node1234, তাহলে বারবার এই সিমিলার টাইপেরই কি আসবে, এইখানে এই হ্যাশিং ভ্যালুটা আসবে, যার সাহায্যে যেটা হ্যাকাররা কী করে হ্যাশিং টেবিল তৈরি করতে পারে এবং সেই টেবিল দেখে সে অনেকটা আইডিয়া করে নিতে পারে যে এই টাইপের ভ্যালুর জন্য যদি এটা আসে তাহলে সাপোজ সে node1234 লিখবে, লিখে দেখবে সেম ভ্যালু, তাহলে সে আইডিয়া করতে পারবে যেহেতু আমার সেম ভ্যালু হয়েছে এবং তারও সেম ভ্যালু, দ্যাট মিনস আমার পাসওয়ার্ড তার সাথে ম্যাচ হয়েছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তো আমরা সেই জন্য সল্টিং করব, যেটা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখব। তো চলুন সেটা দেখে নেওয়া যাক।